কাপল রাইড এরিয়া রিপ্রেজেন্টিং জাংস্কার ভ্যালি। এইখান থেকে নুনকুন পিকের যে ট্রেকিং সেই রুট এখান থেকে শুরু হয়। ওপর দিয়ে একটা রাস্তা যাচ্ছে আর নিচ দিয়ে একটা দেখো রাস্তা যাচ্ছে। আমাদের নিচেরটাই যেতে হতো। নিচে নদী দেখতেই পাচ্ছি না, পুরো খাড়া নেমে গেছে একদম। ভেবেছিলাম এই বাইক যখন কিনলাম একদিন হয়তো লাদাখ যাব। সামনে দেখতে পেয়ে গেছি জাংদ্রুম গ্লেশিয়ার। চলো আর একটা প্যাচ অফরোডিং এর। জাংস্কার নদী, যে নদীর নামে কিন্তু এই জাংস্কার ভ্যালি। গুড মর্নিং। আমরা এখন আছি পানিখারে। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো যে আমরা শ্রীনগর থেকে কার্গিল এসে থাকার কথা ছিল, বাট আমরা ভাবলাম যে ঠিক আছে চলো একটু আগিয়ে থাকা যাক। তাই রাত্রি 9:30টার সময় পানিখারে এসে আমরা উঠেছিলাম এই হোটেলটায়। হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, কাঠের রুম বলে রুমের ভেতরের টেম্পারেচার প্লিজেন্ট ছিল, বাট বাইরে কিন্তু স্টিল মাইনাস টেম্পারেচার, -4। এই জায়গাটার অল্টিটিউড অলমোস্ট ওই 10,700 750 ফিট হবে। মর্নিংটা গুড বলার কারণ হচ্ছে যদি পর্দাসরি এরকম সুন্দর স্নো ক্যাপ মাউন্টেনের পিক দেখা যায় আর তার সাথে নিচে হচ্ছে ধানের ক্ষেত, তাহলে কার না মর্নিংটা গুড হয় তোমরাই বলো। আজকে আমাদের একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে লাদাখের সেই ডেডলিয়েস্ট যে জাংস্কার ভ্যালি, আমরা সেটাকে আজকে এক্সপ্লোর করতে চলেছি। জাংস্কার ভ্যালি যেতে গেলে মোটামুটি আমাদের ওই 200 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা কভার করতে হবে। তার মধ্যে থাকবে কিন্তু প্রচুর প্রচুর সিনারি, তার সাথে থাকছে হচ্ছে গ্লেসিয়ার, অনেক বড় বড় পিক, ওয়াটার ক্রসিং কি নেই। তো দুর্ধর্ষ কিছু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে আজকের রাইডটা। এখানে যেটা নেটওয়ার্ক সম্বন্ধে বলার ছিল, এখানে কিন্তু জিওর ফুল নেটওয়ার্ক রয়েছে, কিন্তু সেটা কলিং এর জন্য। মানে তুমি যখনই ওটা মোবাইল ডেটা অন করা হচ্ছে তখনই কিন্তু মাঝে মাঝে চলে যাচ্ছে নেটওয়ার্কটা। তো কলিং তোমরা এখান থেকে আরামসে করতে পারবে। চলো রেডি হয়ে নি, চা খাবো। আর কালকে বেকারি শপ থেকে কিছু বিস্কিট কিনেছিলাম, বিস্কিট একটু নামকিন টাইপের কিছু খাবার কিনেছিলাম, সেগুলো খাবো। খেতে আমরা বেরিয়ে যাব আজকে আমাদের জাংস্কার অভিযানে। বাজে হচ্ছে 8:15 বাজে না? আমার ঘড়িটা তো তুমি দখল করে নিয়েছো। 8:27 বেজে গেছে। 8টায় বেরোনোর প্ল্যান ছিল। সামনে এই যে হোটেল কাইউল, তো খাইউল, তাই তো উচ্চারণটা? খাইউল। উচ্চারণগুলো তো খুব চাপ। অপোজিট পানিখার হসপিটাল রোড। সকালবেলা যে পিকগুলো দেখালাম এইদিকে, ওইটাই কিন্তু নুন আর কুন পিক। সো আমরা কিন্তু আরেকটু এগোলে আরও বড় করে দেখতে পাবো ওই যে সামনে, ওটা কিন্তু নুন পিক আর কুন পিক। তো এই না, চলিয়ে চলতে আপকো ব্লগ মে লে লিয়া। এটাই ছিল হোমস্টেতে, খুব ভালো হসপিটালিটি। চলো এবার স্টার্ট করি। 8:30 বেজে গেল, আধ ঘন্টা লেটে চলছি। আর কালকে রাত্রেবেলা খুব কষ্ট হয়েছিল হাতে, সেই যা হয় আর কি, সেই জন্য আজকে উইন্টার গ্লাভস পরে যাচ্ছি। যে পিকটাকে আমরা হোটেলের রুমে বেডে বসে দেখছিলাম সেটা এখন এইখানে দেখছি। ওয়েদার বলছে এখন 14 ডিগ্রি টেম্পারেচার। আজকে কিন্তু সব কিছু একদম রেডি হয়ে বেরিয়েছি। ওয়াটারপ্রুফ উইন্টার গ্লাভস, তারপরে ওয়াটারপ্রুফ সক্স, সব কিছু পরে বেরিয়েছি। কারণ আজকে আছে জাংস্কার, আর জাংস্কার মানেই কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর ওয়াটার ক্রসিং। এখানে রাস্তা বন্ধ কেন? তাহলে যাবো কি করে? ও সাইড দিয়ে রাস্তা হচ্ছে। এইসব রাস্তাও একটা টাইমের পরে, মানে কয়েক বছর পরে হয়তো একদম চকচকে রোড হয়ে যাবে। সেটা একদিক দিয়ে ভালো, আবার আমাদের মতো যারা একটু খ্যাপাটে পাবলিক আছে, যারা অপারেটিং ভালোবাসে, তাদের জন্য আবার সেই এই যে মজাটা সেটা নষ্ট হয়ে যাবে। কালকে এইরকম রাস্তার উপর দিয়ে রাত্রিবেলা 8:30 9টার সময় বাইক চালিয়ে এই হোমস্টেটা, মানে হোমস্টেটা না হোটেল, এই হোটেলটা খুঁজে বের করে তারপরে রাত্রে নাইট স্টে করেছিলাম। একটু আগে বলছিলাম না বেশি ঠান্ডা নেই, প্রচণ্ড ঠান্ডা। মানে বাইক চালালে বোঝা যাচ্ছে, নাকটাকে জল চলে আসছে। ইনফ্যাক্ট উইন্টার গ্লাভস পরার পরেও হাতে ঠান্ডা লাগছে। আমি বুঝি না এত বড় হিউম্যান বডি থাকতে শুধু হাতেই কেন এত ঠান্ডা লাগে। আমি যত পাহাড়ে বাইক চালিয়েছি আমার কোনোদিনও কোথাও ঠান্ডায় কষ্ট হয়নি, কিন্তু হাতে উইন্টার গ্লাভস পরি, লাইনার পরি, মানে কিছুতেই যেন ঠান্ডা বাগে আনতে পারি না। এইটা হচ্ছে কুন পিক, আর তার পাশে এই যে লেফট সাইডে এইটা হচ্ছে নুন পিক। এটা ঠিক বলেছে অন্দিলা, সেটা যেটা যে পিকই হোক কি আছে তাতে, দেখতে সুন্দর লাগছে, নাম সে কে আতা है।
আর সামনে আমরা পাবো জাস্ট একটু গিয়েই আমরা পাবো পারকাচি গ্লেশিয়ার। তো আমরা ফার্স্ট একটা কোনো গ্লেশিয়ার দেখবো। আরও অনেক বড় বড় গ্লেশিয়ারও দেখা আছে কিন্তু আমাদের ট্রিপে, অনেক অনেক জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আমরা কিন্তু সিয়াচেন গ্লেশিয়ারও দেখতে যাব, সেসবও আছে, সব প্ল্যান করা আছে। পর আমরা এগোচ্ছি। আজকে বেরোলাম হচ্ছে জাংস্কার ভ্যালির জাংলা বলে যে ভিলেজটা আছে, আমরা সেখানে যাব বলে। সেটা যেতে হলে পাদুম হচ্ছে একটা বড় শহর, পাদুম হয়ে আমাদেরকে যেতে হবে। তো টোটাল ডিস্টেন্স আমাদের এই পানিঘাট থেকে পড়বে ওই অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটারের কাছাকাছি, 199 আর 200 এরকম। তো যেতে আমাদের 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তার কারণ আমাদের তো জানো ফটো ভিডিও তুলবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস নিজেদের মেমোরি হয়ে থাকবে। এইগুলোই তো মেমোরি, রাস্তাটাই তো হচ্ছে আসল এনজয় করার জায়গা। ডেস্টিনেশনে তো পৌঁছেই যাব, পৌঁছে আর কি হবে। তাই আমরা রাস্তাকে এনজয় করতে করতে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, হ্যাঁ। আর এই দেখো ছোটো ছোটো অলরেডি শুরু হয়ে গেছে ওয়াটার ক্রসিং, বাট এটা খুবই ছোটো ছিল। চলো দেখি পরে কীরকম আছে। 11,800 ফিট হাইটের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এরকম সবুজ ধানের জমি, মানে অবিশ্বাস্য। এখানে লোকজন মেনলি ভাত সবজি ডাল এগুলোই খায়। কালকে রাতেও আমরা ডিনারে তাই খেয়েছি। ডিনারটা খুব ভালো ছিল, মানে ভাত ডাল আর সবজি ছিল, 100 টাকা মাত্র নিল। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টও করেই বেরিয়েছি, চা ছিল আর তার সাথে ছিল রুটি আর ডিমের অমলেট, ডবল ডিম কি ট্রিপল ডিম, বিশাল মোটা ছিল। ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি যেটা সুরু নদীর ওপর দিয়ে যাচ্ছে। এতক্ষণ সুরু নদীকে আমরা লেফট সাইডে নিয়ে চলছিলাম, এবার এটা পার করে চলে যাচ্ছি হচ্ছে সুরু নদী আমাদের রাইট সাইডে। বাপ রে, নদী খাতটা কি গভীর, নিচে নদী দেখতেই পাচ্ছি না, পুরো খাড়া নেমে গেছে একদম। নিচে নদীটা দেখতেই পাচ্ছি না, এত খাদ রাইট সাইডটা। এইখানে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছ, আমরা ওই যে আমরা পিছনে ব্রিজটা দিয়ে এলাম, আর এখানে আবার একটা পায়ে হাঁটা ব্রিজ আছে। এখানে লেখা আছে নুনকুন ট্রেকিং ট্রেক, মানে এইখান থেকে কিন্তু এই যে নুনকুন পিকের যে ট্রেকিং সেই রুট এখান থেকে শুরু হয়। এই যে ও অবর্ণনীয় সুন্দর, অবর্ণনীয় সুন্দর। এখানে ট্রেক করলে কি দারুণই যে লাগবে। আমরা তো এখন রাইডে এসেছি, কাজে ট্রেকিং না। তবে তোমরা যারা ট্রেকিংয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের এর আগের সিরিজটা দেখতে পারো। আমরা কিন্তু মার্চ মাসে গিয়েছিলাম হচ্ছে আমাদের সান্দাকফু, ওয়েস্ট বেঙ্গল নেপালের বিভিন্ন পার্টের মধ্যে দিয়ে আমরা ট্রেকিং করে দারুণ কিছু এক্সপিরিয়েন্স করেছি। আমরা তো ভেবে যাইনি যে স্নো ট্রেক হবে, বাট ওখানে কিন্তু আমরা স্নো ট্রেক করে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তার সাথে স্নোফল এনজয় করেছি। মানে ওটাও দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তোমরা যারা ট্রেকিং রিলেটেড ব্যাপারে ইন্টারেস্টেড রাখো আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, মানে খুব বিশাল কিছু ভুল আসিনি। মানে উপর দিয়ে একটা রাস্তা যাচ্ছে আর নিচ দিয়ে একটা দেখো রাস্তা যাচ্ছে, আমাদের নিচেরটাই যেতে হতো। আমরা এত সুন্দর বিউটি দেখতে দেখতে ও নিচের রাস্তাটাই দেখতে পাইনি, নিচে কোনো রাস্তা আছে, ওপরটা দিয়ে চলে এসেছি। তো এখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছিল, তো ওখানে যে ওয়ার্কার ছিল বললো যে এখানে তো যাওয়া যাবে না, তুমি ঘুরে যাও, দিয়ে নিচের দিয়ে যাও। প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে অন্ধ করে দিয়েছে। এইটা ঠিক আছে, এবার এই তো দেখতে পাচ্ছি একটা গ্লেশিয়ারের মতো এই যে নেমে এসছে ওপর থেকে নিচ পর্যন্ত একদম সোজা। মনে হচ্ছে এটাই পারকাচি গ্লেশিয়ার। এখানে তো জিজ্ঞেস করার মতো কোনো লোক নেই, প্লাস কোনো বোর্ডও দেখছি না। তো শেপটা দেখে মনে হচ্ছে যেন এটাই পারকাচি গ্লেশিয়ার। কে জানে, হয়তো বা হয়তো না, যেটাই হোক অসাধারণ সুন্দর। অফরোডিং বাস, কি অফরোডিং! পাথরগুলো মনে হচ্ছে যে কোনো সময় এসে একদম পুরো গাড়ির ওপরে পড়বে। দেখো জাংস্কারের ব্যাপারে আমি বলছি, আমরা এখনও এক্স্যাক্টলি জাংস্কারে ঢুকিনি, মানে ঢুকবো করছি। সামনে রাংদুম বলে একটা গ্রাম আসবে, সেই রাংদুম থেকে অ্যাকচুয়ালি জাংস্কারটা শুরু হয় এদিক দিয়ে গেলে। এখন পর্যন্ত আমরা যে রাস্তা পেয়েছি আমি এটাকে বলবো মডারেট অফরোড। মানে রাস্তা আছে বাট ভাঙার কিছু কিছু জায়গাতে আছে, রাস্তা নেই, একটু কষ্ট করে যেতে হবে। বাট হ্যাঁ, একটু যদি পাহাড়ে গাড়ি চালানোর স্কিল থাকে আর যদি টায়ারটা ভালো হয়, আমার মনে হয় যে জাংস্কার করা যায়। তবে আমার এই মতামতটা পরে চেঞ্জ হয় নাকি একই থাকে সেটা পরেই জানা যাবে। তার জন্য কিন্তু ভিডিওতে সঙ্গে থেকো। সামনে থেকে একটা ট্রাক আসছে, এটা পাশ দিয়ে দিই।
ধুলোতে ধুলোতে উড়িয়ে দিল। কিছু কিছু জায়গা আছে যেখানটা কিন্তু রাস্তা একটু টাফ, বাঁদিকে একদম খারাপ পাথর কেটে রাস্তা বানানো, আর ডান দিকে খাদ। এখানে পুরোই মাটির রাস্তা, মানে পাথুরের রাস্তা আর কি। এইগুলো রাস্তা হচ্ছে, যা দেখছি প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই জায়গাগুলোকে পাথর কেটে আরও চওড়া করেছে, এই যে বাঁদিকে এগুলো চওড়া হচ্ছে, এবং ওই ভালো পরে হয়তো পিচের রাস্তাই হয়ে যাবে এইসব জায়গাগুলো হয়তো 3-4 বছর পরে। তখন আর কিন্তু আমরা যে কারণে বাইকাররা জাংস্কার আসি সেই মজাটা হয়তো থাকবে না। ট্যুরিস্টের চাপ বেড়ে যাবে, বেশি বেশি লোক আসবে, খুব সুন্দর রাস্তা হয়ে যাবে হয়তো, কিন্তু এই যে নেচার এর মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদা একটা মজা আছে। মানে সত্যি বলছি, আমি না মানে কি বলবো আমি জানি না, মানে ব্লগ করতে গেলে তো কিছু বলতে হয়, প্রকৃতিকে ডেসক্রাইব করতে হয়, কিন্তু এই জায়গার প্রকৃতিটা এমনই যে তুমি ডেসক্রাইবই করতে পারবে না কোনোভাবে। কোনো বিশেষণ হয়তো পার্টিকুলার এই প্রকৃতিটার জন্য নয়। একটা পাহাড়ি নদী, তার সাথে উঁচু পাহাড়, কালো পাহাড়, বরফে ঢাকা, সবুজ পাহাড়ের সামনে সবুজ মাঠ। মানে ছোটবেলা থেকে আমরা পাহাড়ের ছবি আঁকতাম যেরকম বাচ্চাবেলায়, সেই জিনিসটা মনে হচ্ছে আমাদের চোখের সামনে জলজান্ত আমি দেখতে পাচ্ছি, আর সেটাও আমাদের ইন্ডিয়াতে এক্সিস্ট করে। আর এই যে নদী, মানে অপূর্ব অপূর্ব, মানে আমি জানি না কতবার আমি সুন্দর 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 বলে ফেললাম। সিরিয়াসলি বলছি, অনেক বাইকার আসে, অনেকে আসবেও ভবিষ্যতে, যার যার ফিলিংসটা তার কাছে। বাইকটা যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম যে এই বাইক যখন কিনলাম একদিন হয়তো লাদাখ যাব বাইক নিয়ে। ওই দেখো একটা এই দেখো একটা কি, একটা খরগোশের মতো প্রাণী লাফিয়ে লাফিয়ে দৌড়ে গেল। আমি জানি না ক্যামেরা এলো নাকি, ক্যামেরাটা অন হতে হতেই অনেকটা চলে গেল, হয়তো এক ঝলক দেখতে পেয়েছো, কি জিনিস জানি না। ওই খরগোশের মতো কিন্তু অনেক বড় লেজ। এই হিমালয়ের এই সব এরিয়াগুলোতে কিন্তু এরকম অনেক রেয়ার স্পিসিস দেখা যায়, এটাও কিন্তু এই জায়গাগুলোর একটা স্পেশালিটি। আমাদের কিন্তু অফরোডিং সেকশনটা মনে হচ্ছে এবার শেষ হলো, এবার কিন্তু খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি। ও এখান থেকে মানালির ডিস্টেন্স 335 কিলোমিটার। এই দিক দিয়ে কিন্তু ডিরেক্ট মানালি যায় জাংস্কার হয়ে। পাদুম থেকে আমরা জাংলা যেতে গিয়ে চলে যাব হচ্ছে আরও নর্থের দিকে, মানে লের দিকে, আর যদি কেউ সাউথের দিকে যায় তাহলে কিন্তু সেটা চলে যাবে হচ্ছে মানালির দিকে। ও মাই গড, এইরকম ল্যান্ডস্কেপ আর এইরকম রাস্তা, হাউ ইজ ইট পসিবল? রাংদুম, নেক্সট যে ভিলেজ রাংদুম, সেটার ডিস্টেন্স এখান থেকে 20 কিলোমিটার। আমরা মনে হচ্ছে আর আজকে পৌঁছাতে পারবো না কোথাও, এখানেই কোথাও মনে হচ্ছে তাঁবু টাবু খাটিয়ে থাকতে হবে। আমরা বেরিয়েছি 8:15 দিকে, আর এখন বাজে হচ্ছে 11:15, মানে 8, 9, 10, 11, 3 ঘন্টা হলো। আমরা কত কিলোমিটার এসেছি শুনবে? 37.8 কিলোমিটার, মানে 40 কিলোমিটারও ওখানে যায়নি। আরে কি করে যাব? এত সুন্দর চারপাশটা, বারবার দাঁড়াচ্ছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, ড্রোন শট নিচ্ছি, 2বার ড্রোন শটে হয়ে গেল। তোমরা কিন্তু ড্রোন শটগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও, কারণ এই হাই অল্টিটিউডগুলোতে না ড্রোন ওড়ানো খুব টাফ। মানে এখানে এত হাওয়া দেয়, আর এখানে হাওয়ার ঘনত্ব এত কম, মানে ড্রোন ম্যানুভার করাটা বেশ চাপের হয়। তার মধ্যেও কিন্তু তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো বলে ড্রোন শটগুলো তুলছি। এবার আমি ইন্দিরাকে প্রমিস করেছি আর দাঁড়াবো না, এবার দেখা যাক বিউটি বলবে দাঁড়াবো কি দাঁড়াবো না। আমার মন বা আমার গাড়ি কোনোটাই কিন্তু আজকে মানে কন্ট্রোলে নেই। এই বিউটি আমাদেরকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে, যেখানে পারছে দাঁড় করিয়ে দিচ্ছে, আবার তারপরে যখন ঘড়ি দেখছিলাম যে না এবার তো এগোতেই হবে। আমি ঐন্দ্রিলাকে এই কর্নারিংয়ের থিওরি শেখাচ্ছিলাম, মানে কি করে লিন করতে হয়। হঠাৎ একটা বাঁক ঘুরলাম আর সামনে দেখছি এই পাহাড়টা, মানে এটা কি অদ্ভুত পাহাড়।
মনে হচ্ছে বালি জড়ো করে রাখে না আমাদের কনস্ট্রাকশনের কাজের জন্য, ওরকম মনে হচ্ছে পাথর কেউ জড়ো করে রেখে মানে এই পাহাড়টা বানিয়েছে। আর তার পাশের পাহাড়গুলোই দেখো না তোমরা, আর এটা দেখো, এইরকম অদ্ভুত সব ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। আর এই কারণেই আমাদের ভিডিওটা বড় হচ্ছে। তবে ভিডিও বড় হলো, ভিডিও কিন্তু সেরাভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি, একদম লেটেস্ট আপডেট সহ লাদাখকে। মানে এই যে রাস্তায় কোথায় কোথায় চেকপোস্ট আছে, কোথায় কত টাইমের মধ্যে যেতে হবে, নালে পার করা যাবে না, তো সেই সমস্ত লেটেস্ট আপডেট একদম 2024-এর সেগুলো কিন্তু থাকছে। আর আমরা এবার রাংদুম ভিলেজে ঢুকে যাচ্ছি, মানে রাংদুম ভিলেজ এখান থেকে স্টার্ট হলো, বেশ বড় ভিলেজ এটা। বন্ধুরা আমরা রাংদুম ভিলেজ ক্রস করে এগোচ্ছি হচ্ছে পাদুমের দিকে। আর রাইট সাইডে দেখো ওই পাহাড়ের উপর একটা লাল রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাংদুম গোম্পা। মানে গোম্পা মানে হচ্ছে মনেস্ট্রি। আমরা অনেক অনেক মনেস্ট্রি দেখবো আমাদের লাদাখ ট্রিপে, তো এখন আর এখানে ঢুকলাম না কারণ আমরা অলরেডি লেট চলছি, তো সেই জন্য এগিয়ে যাচ্ছি। তোমরা যদি চাও, তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে কিন্তু এই মেন রোড থেকে জাস্ট এইখানে দেখো গেট আছে, তো এই গেট দিয়ে তোমরা একটুখানি উপরে উঠে যাবে, তো উপরে এই গোম্পাটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। খুব ভালো জায়গা, চারপাশের ভিউটা খুব সুন্দর, তো একটু উঁচু পাহাড় থেকে দারুণ ভিউ আসবে। আবার দাঁড়িয়ে পড়েছি মিডিল অফ নো হোয়ার এইরকম জায়গাতে, আর দাঁড়িয়েছি হচ্ছে একটু বাঁচার জন্য। সিরিয়াসলি বলছি, দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, টেম্পারেচারও কিন্তু সেই লেভেলের না, অথচ ভাইজার খুলে থাকা যাচ্ছে না, হাত ফাত তো জমে গেছে। আর এখন সোয়েটার পরতে হবে, কারণ এরপরে এই জায়গা থেকে আমরা ওঠা শুরু করব হচ্ছে আরেকটা মাউন্টেন পাস। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা জোজিলা পাস ক্রস করে এসেছিলাম, আজকে আমাদেরকে ক্রস করতে হবে পেনজিলা পাস। আর পেনজিলা পাসের হাইট কিন্তু 14,440 ফিট। সো এটা কিন্তু অনেকটা হাই পাস, তো আমাদেরকে এখন সোয়েটার বের করে পরে নিতে হবে। আর ওয়েন্দ্রিলার গ্লাভসটাও নর্মাল গ্লাভস, তো ওকে একটা উইন্টার লাইনারও পরতে হবে। সোয়েটার পরে একটু কফি খেয়ে, আমাদের কাছে ফ্লাস্কে গরম জল ছিল, কফি ছিল, কফি বানিয়ে, কত ব্লগে তোমরা দেখেছো সাংকো ভিলেজের আমরা একটা বেকারিতে গেছিলাম, ওখান থেকে কিছু বিস্কুট অ্যান্ড কেক কিনে রেখেছিলাম, তো সেগুলো খেয়ে এখন একটা হালকা টিফিন মতো করে নিলাম। কারণ আমি ভেবেছিলাম রাংদুমে এসে একটু চাটা খাবো, বাট রাংদুমে আমি সেরকম দোকান দেখতে পেলাম না কোনো টি স্টল টাইপের। সামনের যে পেনজিলা পাসটা আসছে তার ঠান্ডাকে মোকাবিলা করবো বলে সোয়েটার পরে কফি খেয়ে গা গরম করে একদম চললাম পেনজিলা পাস ক্রস করার জন্য। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এটা অল টাইম দেয় নাকি এখন দিচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে ওয়েদার তো ক্লিয়ার একদম, দেখতেই পাচ্ছ সামনে ঝকঝকে নীল আকাশ, তো কাজেই ধরে নিচ্ছি যে এরকমই এখানকার ওয়েদার। এই জায়গাটা কতটা ডেঞ্জারাস দেখো, বরফ জমে আছে উপরে, আর এই দেখো সব পাথর পড়ে আছে দেখছো রাস্তায়, এগুলো উপর থেকে যখন তখন ছুটে এসে পড়ছে। এই যে রাস্তার যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে দেখো অনেকগুলো ভেঙে পড়ে আছে, দেখো সামনে ওই দেখো, কাছে যায় তাহলে দেখতে পাবে, এই দেখো পাথর পড়ে আছে, এই দেখো সাইনবোর্ড ভেঙে পড়ে আছে, দেখো এগুলো কি করে ভেঙেছে দেখে বুঝতেই পারছো, পাথর এসে পড়েছে দিয়ে সাইনবোর্ড ভেঙে গেছে। এই দেখো এত পাথর পড়েছে এখানে, মানে রাস্তাটা দেখতে যতটা সুন্দর আর চারপাশের সৌন্দর্যটা যতটাই ভালো, রাস্তাটা কিন্তু ততটাই ডেঞ্জারাস। জীবনটা সার্থক হয়ে গেল বন্ধুরা, জীবনটা সার্থক হয়ে গেল। 14,400 ফিটে এইরকম সোজা রাস্তা, দুধারে বরফের পাহাড়, পাস করছি পেনজিলা পাস। মানে অ্যাকচুয়ালি পেনজিলা পাস কথাটা ভুল, পেনজিলা, অথবা বলতে হবে পেনজি পাস। লা কথাটা মানেই হচ্ছে পাস, বাট আমাদের ওই আর কি বাঙালিদের মতো বানিয়ে নিয়েছি, তো পেনজিলা হচ্ছে এই পাসটার নাম। এখানে তো একটু দাঁড়িয়ে ছবি টবি বানতে হয়, কি বলো, তাই তো? এই যে 0 কিলোমিটার পেনজিলা, ও আমাদের সেকেন্ড পাস। সেটা আমার ঘড়ির অল্টিমিটার বলছে 14,550 ফিটে এখন আমরা আছি। আর পেনজিলা পাশে অনেক ছবি তুললাম, বাট বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ 10 মিনিট মতো দাঁড়ালাম। পাসগুলোতে প্রচণ্ড হাওয়া দেয়, আর একদম বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এত হাই অল্টিটিউডে শরীর এত হঠাৎ করে অ্যাক্লামেটাইজ করতে পারে না। অসাধারণ জায়গা। কাপল রাইডার চ্যানেলে অ্যাড হলো আরও একটা পাস। ওইখানে ছোট অনেকগুলো পুচকে লেক টাইপের আছে, বেসিক্যালি এই বরফগুলো যখন রোদে গলে যায় তখন এইগুলো জমে আছে পাহাড়ের খাজে। উফ, ওই
দেখো সামনে, দেখো আমরা পেনজিলা পাসটা জাস্ট ক্রসই করেছি আর সামনে দেখতে পেয়ে গেছি জাংদ্রুং গ্লেশিয়ার। ও এই দেখো ফার্স্ট ওই গ্লেশিয়ারটা অতটা বুঝতে পারিনি এর আগে যেটা দেখলাম পাটকাচিক, বাট এইটা একদম ক্লিয়ার ভিউ, একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো গ্লেশিয়ারটা নেমে গেছে পাহাড় দিয়ে। দাদা আরও কাছ দিয়ে যাব তখন দেখাচ্ছি। দেখো বন্ধুরা তোমাদের সামনে দ্রাংদ্রুং গ্লেশিয়ার ফ্রম লাদাখ জাংস্কার ভ্যালি। এই যে আমার আঙুলের সোজাসুজি এই যে নেমে এসেছে, এইটাই কিন্তু হচ্ছে গ্লেশিয়ার। মানে এইগুলো বলতে পারো গ্লেশিয়ারের এক কথা হচ্ছে সেই জমা নদীর মতো। আর নিচে এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, এখানটা একটা ছোট্ট লেক মতো হয়ে আছে, ওটাও জমে আছে। বাট যখন সূর্যের রোদ পড়ছে গ্লেশিয়ার থেকে বরফ গলে গলে ওই লেকটাই যাচ্ছে, আর এখান থেকে হয়তো কোনো নদীতে গিয়েও মিশছে। ও দেখো দেখো আমরা পেনজিলা পাস থেকে নিচে নামছি আর এখানে গ্লেশিয়ারের জল পড়ছে। উফ, গ্লেশিয়ারের উপরে যে দেখালাম তোমাদেরকে জাংদ্রুং গ্লেশিয়ার, ওই গ্লেশিয়ারের জলগুলো এখানে গলে গলে পড়ছে। এটা রোদের সাইড তাই এরকম। দেখো দেখো কি দারুণ, কি দারুণ। সামনের মাইলস্টোনটা বলছে পাদুম এখান থেকে আর 71 কিলোমিটার। আর আমরা যে স্টার্ট করেছিলাম পানিঘাট থেকে, তারপর সেরকমভাবে কিন্তু রিফ্রেশমেন্টের কোনো জায়গা পাইনি। সো এই রাস্তা দিয়ে যারা যাবে নেচার স্কলের জন্য কিন্তু এই রাস্তার ধারই ভরসা, এটাও কিন্তু মাথায় রেখো। আর আমরা বাইকার, আমরা এইভাবেই ঘুরে বেড়াই। তেরো 13,200 ফিট হাইটে 100-110-এ গাড়ি চালাচ্ছি। স্যালুট স্যালুট যারা এই রাস্তাটা বানিয়েছে। পাদুম এখান থেকে এখনও 44 কিলোমিটার দেরি আছে। এই অশোকা ভিলেজ বলে একটা ছোট গ্রাম দেখলাম, তো এখানে একটা ছোট্ট চায়ের স্টল আছে, ওখানে দাঁড়ালাম। আর দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের জল শেষ হয়ে গেছে, কারণ আমরা ভেবেছিলাম যে মাঝে কিছু না কিছু তো পাবো, বাট এই অশোকা ভিলেজের আগে মানে আমরা 122 কিলোমিটার এলাম, তো ধরে নাও লাস্ট 100 কিলোমিটার কিছুই ছিল না। তো সেই কারণে আমাদের যে জল নিয়ে এসেছিলাম প্রায় 4 লিটার জল শেষ হয়ে গেছে। প্রচুর প্রচুর জল খেতে হয়, হাই মাউন্টেন পাস যখন আমরা ক্লাইম্ব করি তার আগে অনেক অনেক জল খেতে হয়, তবে শরীর ঠিকঠাক হাইড্রেটেড না থাকলে কিন্তু খুব মুশকিল, শরীর খারাপ হয়ে যেতে পারে, AMS হয়ে যেতে পারে। তো সেই জন্য জল খাওয়াটা মাস্ট। আর এখানে জল শেষ হয়ে যাওয়াতে আমাদের প্রবলেমে পড়ে গেছিলাম। যাক এখানে দোকানটাতে এমনি বোতল কিছু ছিল না, এমনি জল ভরে দিল এবং জল ওখানে খেয়েও নিলাম। আর জিজ্ঞেস করলাম কিছু দেবো নাকি, তো বলছে না না জলের জন্য আবার কিসের পয়সা, এখানকার মানুষজন কি ভালো। এই জিনিসগুলো মানে পাহাড়ি মানুষরা আলাদা রকম হয়, আর একদম আনটাস জায়গা না এগুলো, এগুলো তো আরোই বেশি ভালো। অনেক ভালো রাস্তার মধ্যে দিয়ে এলাম। আর এইবার শুরু হয়েছে জাংস্কারের অরিজিনাল অফরোডিং। পুরো চাকা পুরো হিলছে, মানে হ্যান্ডেলকে একদম পুরো চেপে ধরে আসি কোনো রকমে সোজা থাকার জন্য। আমারটা নামো, আমারটা নামো। ওরে বাপরে ধুলো, ভাইজার তুলে তো চালাচ্ছিলাম, কারণ অফ রোডিং করতে গেলে না গরম ধরে যায়, কারণ বাইকটাকে তো পুরো হাতের উপর রাখতে হচ্ছে না। এখন আমি যদি হাত ছাড়তাম তাহলে আমি একদম এপাস ওপাস, না হলে ধপাস। সেই জন্য ইন্দুলাকে বললাম ভাইজারটা নামিয়ে দিতে, কারণ লরিটা প্রচণ্ড ধুলো উড়িয়ে গেল। এইরকমই মোটামুটি রাস্তার কাজ চলছে, সেই জন্য গুঁড়ো গুঁড়ো পাথর ফেলা আছে, সেই জন্য এরকম। আর কিছু কিছু জায়গায় এই জায়গাটা যখন দেখছো কোনো রাস্তাই নেই, এটা তোমাকে এরকমভাবে যেতে হবে মোটামুটি। চলো আর একটা প্যাচ অফ রোডিংয়ের।
ইজি ইজি ইজি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আস্তে ধরে ধরে হয়ে যাবে, ভয় পেও না ভয় পেও না, হয়ে যাবে। একদম ব্রেক ট্রেক না ধরে ফার্স্ট ফার্স্ট গিয়ারে। হ্যাঁ পৌঁছে গেছি विलेज रमेला। हाँ अभी तो मज़ा आ रहा है। আর এই দেখো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পার করে গেলাম। ইয়ো সামনে একটা ওয়াটার ক্রসিং, তবে মাঝখান দিয়ে চলে যেতে পারবো মনে হচ্ছে ঠিক করে। চলো ইয়প, সুন্দর করে পার করে গেছি। অফ রোডিং কিন্তু আলটিমেটে, অফ রোডিং আলটিমেট। এখন একটু কনসেন্ট্রেট করে রাস্তায় যে গাড়ি চালাচ্ছি, কিছু বলছি না, তোমরা শুধু দেখো রাস্তাটা কীরকম। এখানে আবার একটা জলের ফ্লো, সামনে একটা বাচ্চা চলে এসছে। चॉकलेट चॉकलेट चाहिए? रुको देखते हैं है या नहीं है। ना ना है बैग में चॉकलेट, देखना पड़ेगा। है तो ये लो, दो दो करके लेना, ठीक है? টাটা জুলে। এরা কি কিউট হয়, রাস্তা আটকে বলছে চকলেট দাও। আমার ব্যাগে দুটো লজেন্স ছিল, দুটো দুটো ছিল, দুটো দুটো করে আবার দিলাম। চলে এসেছি আমরা পাদুম ভিলেজ। পাদুম ভিলেজ না টাউন আমি ঠিক জানি না, তবে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি গ্যারেজ আছে, তো বাইকের প্রবলেম গাড়ির প্রবলেম হলে মেকানিক পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তার মানে এখানে কিন্তু পেট্রোল পেয়ে যাবে। আমাকেও একটু হিসাব করে দেখতে হবে যে আমার পেট্রোল ভরাতে হবে নাকি। তো এখানে পেট্রোলটা ভরিয়েই নিলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 102 টাকা করে, 640 টাকার পেট্রোল ভরে একবার ফুল ট্যাঙ্ক হয়ে গেল, আর কোনো চাপ থাকবে না। এরপর জাংলা কেন একদম লে পৌঁছে যাবো। আর জানি না এরপরে কোথায় পেট্রোল পাবো না পাবো, তাই আর রিস্ক নিলাম না। জিজ্ঞাসাও করে নিলাম ওইখানে যে পেট্রোল পাম্পের স্টাফ ছিল, তো সামনে বলছে যে পাদুম মার্কেট আছে, তো ওখানে আশা করি লাঞ্চ টাঞ্চ আরামসে পেয়ে যাবো। তো চলো দেখি, খুব খিদে পেয়েছে কারণ 3টে বাজে, 2:59 বাজে। সামনে রাখা আছে গরম গরম মাটন নুডলস। আমরা এখন পাদুমে জানকার, নট জাংস্কার, জানকার রেস্টুরেন্টে আমরা এসেছি লাঞ্চ করতে। তো এখানে মোমো, থুপ্পা, নুডলস এগুলোই ছিল। তার মধ্যে সব থেকে ইজি টু ইট আর পেট ভরা খাবার এটাই। 190 টাকা করে প্লেট নিল। খেয়ে নিই, তারপর আমাদের বেরোতে হবে জাংলা যাওয়ার জন্য, যেটা ডিস্টেন্স এখান থেকে 32 কিলোমিটার। পাদুম থেকে জাংস্কার নামের রেস্টুরেন্টটা থেকে লাঞ্চ করে বেরোলাম। দেখালাম তো তোমাদের, ঠিকঠাক ছিল, দাম ওয়াইজ টেস্টও সব ঠিকঠাকই ছিল। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা জাংলার দিকে, মানে লে যদি যেতে হয় ভায়া জাংস্কার ভ্যালি, তাহলে কিন্তু এই দিক দিয়ে যেতে হবে। তাহলে পেট টেট ভর্তি হয়ে গেছে, ফ্রেশ হয়ে এক কাপ লাস্টে চাও খেলাম, বেরোলাম আমাদের লাস্ট ল্যাপটুকুর জন্য। তারপর আমরা জাংলাতে কোনো একটা হোটেল দেখে আমরা আজকে ওখানেই নাইট স্টে করবো। এই হচ্ছে সেই লাদাখের ন্যাড়া পাহাড় যাকে বলি আমরা, মানে কিছু নেই, কোনো গাছপালা কিছুই নেই, একদম সোজা পাথরের একটা পাহাড়, সব ব্রাউন কালারের পাহাড়, ব্যাস ডান দিকে বাঁ দিকে। এতক্ষণ তো বরফ বরফ দেখতে পাচ্ছিলাম, এখানে সেরকম বরফও নেই, আর ঠান্ডাও অতটা লাগছে না। সেখানে পাদুমে লাঞ্চ করার পর সোয়েটারটাও খুলে দিলাম। জাংলা এখান থেকে 6 কিলোমিটার এখনো বাকি আছে। আর বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে জাংস্কার নদী, যে নদীর নামে কিন্তু এই জাংস্কার ভ্যালি নামকরণ হয়েছে। সূর্যের রোদ পড়ে একদম চিকচিক চিকচিক করছে,
আর দুর্ধর্ষ লাগছে, তার সাথে রাস্তাটা একদম ঠিক জাংস্কারের পাশ দিয়ে একদম গা বরাবর চলে গেছে। তো এই জাংস্কারকে কিন্তু আমরা এখন ছাড়বো না, এই আমরা জাংলাতে তো আজকে থেকে যাচ্ছি। তারপরে কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা জাংস্কারকে পাশে নিয়ে কিন্তু অনেক আরও বড় বড় পাস আছে, সিঙ্গেলা পাস, সিরসিল্লা পাস, সেই সব হাই মাউন্টেন পাসগুলোকে ক্রস করে আমরা যাব হচ্ছে লে। আর তার মাঝে থাকবে অনেক অনেক সাইট সিইংয়ের স্পট, যেগুলো নর্মাল যারা শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যাবে তারাও কিন্তু কভার করতে পারবে। তো সব কিছুর জন্য নেক্সট ব্লগের তো অপেক্ষা করতেই হবে, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। এখন চলো দেখি জাংলা চলেই এসেছি অলমোস্ট। ওই যে দূরে দেখতে পাচ্ছ গ্রিনারি, ওই জায়গাটা হচ্ছে জাংলা। এবার সবথেকে বড় কাজ হচ্ছে একটা ঠিকঠাক বাজেটে হোমস্টে খুঁজে বের করা। র্যান্ডামলি জাংলার মধ্যে একটা হোমস্টের একটা জিপিএস সেট করেছিলাম, তো সেটা দেখাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। তার মানে একটা ভয়ানক অফরোড অপেক্ষা করছে। চলো দেখি কেমন হয় এই লাস্ট এই এক্সপিরিয়েন্সটা জাংলার হোমস্টের জন্য। আরে ভয় করছো কেন? সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা, কোনো ব্যাপারই না। পাহাড়ের ওপর দিয়ে টুকটুক টুকটুক করে উঠে যাবো। চলে এসেছি জাংলার হোমস্টেতে। হোমস্টের নাম ড্রাগন হোমস্টে। ড্রাগন পাওয়া যায় কি জানি না, তবে চা তো পাওয়া যায়, অর্ডার দিয়ে দিয়েছি। তবে হোমস্টের ভেতরে যেতে ইচ্ছা করছে না, তার কারণ হচ্ছে বাইরের মানে হোমস্টের এখন আমরা লনে দাঁড়িয়ে আছি, বাইরের ল্যান্ডস্কেপটা এইরকম, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, সামনে স্নো ক্যাপ পাহাড়। আর কি চাই, এর থেকে ভালো আর কি হতে পারে। তবে শুধু এই হোমস্টে না, জাংলাতে অনেক অনেক বাড়ি আছে গ্রামে, তো সেখানে সব বাড়িতেই কম বেশি একটা দুটো রুম হোমস্টে হিসাবে ভাড়া দেয়। আমরা এটা সামনে পেয়েছি, এটাই ঢুকে গিয়েছি। একবার হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম বেসিক ছোট্টখাটো একদম লাদাখি স্টাইলে বানানো বাড়ি। আর রুমটাতে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। রুমটা আমাদের পড়লো হচ্ছে এখানে ফুডিং লজিং নিয়ে পার হেড 900 টাকা করে আমাদের পড়লো। ঠিক আছে, ওয়ান নাইট স্টের জন্য, কারণ এখন 5টা 5 বেজে গেছে, আর আমাদের কালকে সকালবেলাতে 5:30টার মধ্যে এখান থেকে বেরিয়েও যেতে হবে, ম্যাক্সিমাম 6টা। তার কারণটা পরে বলছি, নেক্সট ব্লগে বলবো। এখন এসো রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, ডরমেটরি স্টাইলে সাজানো, বাট আমরা যেহেতু দুজন থাকবো আমাদেরকে মাথাটা সামলে আমাদেরকে এখানে এই যে ম্যাট্রেসগুলো আছে ডাবল করে দেবে বললো। তো ঠিকঠাক প্রথমে স্নান করব, অবস্থা দেখতে পাচ্ছ। জাংস্কার ভ্যালিতে ছিল রাইড, তো এরকম তো অবস্থা হবেই। আর গতকাল স্নান করতে পারিনি, অনেক রাতে পৌঁছেছিলাম। গরম জল দিচ্ছে, স্নানটা করে নেব, তারপরে রেস্ট, ডিনার, ঘুম। তারপরে দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে লের পথে। আমাদের সাথে জুড়ে থাকতে হবে কিন্তু। এই সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হতে চলেছে কাপল এরিয়ারই তোমাদের জন্য। অনেক কিছু আনতে চলেছে, শুধু সঙ্গে থেকো। আজকের মতো টাটা।